হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আজকের ক্লাসটি হবে ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্য। আজকে আমি তোমাদের কেমিস্ট্রি বইয়ের রসায়ন বইয়ের 2026 শিক্ষাবর্ষ নতুন বই অনুযায়ী প্রথম অধ্যায়, দেখো সূচিপত্রে তোমাদের মোট 12টি অধ্যায় আছে। তার মধ্যে প্রথম যে অধ্যায়টি রসায়নের ধারণা, আজকে আমি সেই অধ্যায়টি নিয়ে কথা বলবো। তাহলে চলো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা, দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তাহলে চলো আমরা পড়া শুরু করি। প্রথমেই আছে দেখো রসায়ন পরিচিতি, ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। প্রাগৈতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না, ঘরবাড়ি বানাতে জানতো না, রান্না করে খেতে জানতো না। আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে, তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে, বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে, বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কী করছে। ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কী হচ্ছে তা দেখতে পাচ্ছে। এগুলোর সব কিছুই হলো বিজ্ঞানের অবদান। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়, বিজ্ঞান কী? বিজ্ঞান হলো মানবজাতির পদ্ধতিগত নিয়মানুগ ধারাবাহিক প্রচেষ্টা, যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো। বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা। এখানে প্রশ্ন হলো, রসায়ন কী? বিজ্ঞানে যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি, মূলত তাপশক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয়, তাকেই রসায়ন বলে। সিম্পল কথায় রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। বিজ্ঞানের অনেক শাখা রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, জীববিদ্যা রয়েছে, তার মধ্যে রসায়নও একটা শাখা। আর সেই শাখায় আমরা কিন্তু কাজ করি বিভিন্ন পদার্থ নিয়েই। সেই পদার্থগুলোর অনেকগুলো মৌলিক পদার্থ নিয়ে আমরা যৌগিক পদার্থ গঠন করি, আর সেই যৌগিক পদার্থের কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো আবার পরস্পরের সাথে রূপান্তরিত হয়, এবং রূপান্তরিত হয় কখনো তাপ শোষণ করে, তাপ নিঃসরণ করে, বা শক্তি বের করে। এই সমস্ত আলোচনাই যে শাখাটায় করা হয়, সেই শাখাটা হচ্ছে রসায়ন। তাহলে আমাদের রসায়নের মূল বেজ হচ্ছে কি? মৌল বা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ। আর এই মৌলিক পদার্থগুলো কোনগুলো, এটা তোমরা আরেকটু পরে জানতে পারবে। আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয়, সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয়। আর্দ্র পরিবেশে লোহা বা লোহার নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে। বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ ও সুগন্ধি নিষ্কাশন করা হয়। আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হলো রসায়নের কতিপয় উদাহরণ। বলা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। এটা একটা এমসিকিউ, সবাই দাগাও যে এই পর্যন্ত পাওয়া প্রথম ব্যবহৃত ধাতু কি? তামা। এছাড়া সেই প্রাচীনকাল থেকেই মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করেছে, আর তার মধ্যে সবচেয়ে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এ দুটি তরলকে একত্রে মেশানো হয়। এটাও একটা এমসিকিউ। অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। তোমাদের এখান থেকে দুটাও এমসিকিউ হতে পারে। একটা হচ্ছে ব্রোঞ্জ আবিষ্কার করা হয় কত সালের দিকে? খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে। অথবা কোয়েশ্চেন আসতে পারে, নিচে কোন মৌলগুলো থেকে বা মৌলিক পদার্থ থেকে ব্রোঞ্জ তৈরি হয়? কপার আর টিন। কি? কপার আর টিন। এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত এবং পশু শিকার, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এই ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।
ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করছে। প্রাচীনকালে দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তাভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। এখানেও একটা এমসিকিউ যে পদার্থের ক্ষুদ্র কণার নাম কি? পদার্থের ক্ষুদ্র কণার নাম কি? অ্যাটম। আবার আরেকটা হচ্ছে অ্যাটম শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য বা ইনডিভিজিবল। অবিভাজ্য বা ইনডিভিজিবল। আরেকটা এমসিকিউ আসতে পারে যে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অ্যাটম কে দেন? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কত সালের দিকে? খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে। এমসিকিউগুলো তোমরা প্রত্যেকে হাইলাইট করে রেখো। প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক কোনাডা অণুর ধারণা প্রকাশ করেছিলেন যা অ্যাটমের ধারণার অনুরূপ। তাহলে অণুর ধারণা প্রকাশ করেন কে? ভারতীয় দার্শনিক কোনাডা। কিন্তু এই ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এই ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়, ফলে অ্যাটমের ধারণা অনেকদিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। এবার চলো আমরা পড়ব কেমিস্ট্রি শব্দটা আসলো কোথা থেকে, এই শব্দটার উৎপত্তি কিভাবে। মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। এটাও একটা এমসিকিউ যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো? অ্যালকেমি। ইংলিশ বানানটা দেখবে, অনেক সময় বাংলা না দিয়ে ওনারা কিন্তু ইংলিশ স্পেলিং দিয়ে এমসিকিউ দেয়। আর যারা গবেষণা করতো সেই গবেষকদের বলা হতো আলকেমিস্ট। ওকে, আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। তাহলে আলকেমি শব্দটা এসেছে কোন শব্দ থেকে? আরবি শব্দ আলকিমিয়া থেকে। আবার এই আলকিমিয়া শব্দ এসছে কিমি শব্দ থেকে। এই কেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দ উৎপত্তি, যার বাংলাগত প্রতিশব্দ রসায়ন। তাহলে আলকেমি এসছে আলকিমিয়া থেকে, আবার এই আলকিমিয়া এসছে কিমি থেকে, আর এই কেমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। তাহলে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন কে? জাবির ইবনে হায়ান। তোমরা এমসিকিউটা দাগিয়ে রেখো, আর তাই তাকে রসায়নের জনক বলা হয়, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ। জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। আরও একটা এমসিকিউ যে আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। আর সাধারণভাবে রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হায়ান। দুইটা কিন্তু দুই রকম কোশ্চেন, একজন আধুনিক রসায়ন আর একজন শুধু রসায়ন। এই কোশ্চেনগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা আলটিমেটলি পড়ি যে রসায়ন কাকে বলে। এটা কিন্তু আমাদের সৃজনশীলের 1 মার্কে অবশ্যই আসতে পারে যে রসায়ন কাকে বলে। তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম
এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এইবার আমরা রসায়নের দৃষ্টিকোণ থেকে কিছু ঘটনা দেখব। সেটা হচ্ছে কাঁচা আম কিন্তু টক, এটা আমরা সবাই জানি, আবার পাকা আমও মিষ্টি, এটা আমরা সবাই জানি। কিন্তু কেন হয় এই ঘটনাটা? দেখো এখানে উত্তর লেখা আছে যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড থাকে, যেমন সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদি থাকে, ফলে কাঁচা আম টক হয়। কিন্তু আম যখন পাকে, এই পাকা আমগুলোর ভেতরে যে অ্যাসিডগুলো থাকে এই অ্যাসিডগুলোর তখন রাসায়নিক পরিবর্তন ঘটে যায়। এই যে কাঁচা থাকার সময় যে অ্যাসিডগুলো ছিল, সাকসেনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, এগুলো যখন পাকে আমটি, এই অ্যাসিডগুলো পরস্পরের সাথে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে, আর তখন এরা পরিণত হয় গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি হয়। তুমি এই কোয়েশ্চেনটা অবশ্যই 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 2 মার্কের কোয়েশ্চেনের জন্য তোমরা সবাই পড়ে রাখবো। আমার মনে হয় এই 3টাই খুবই ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। এটা একটা এমসিকিউ, যে তোমাদের হয়তো কোয়েশ্চেনে দিতে পারে যে কেরোসিনের মূল উপাদান কী, বা প্রাকৃতিক গ্যাস বা মোম এর মূল উপাদান নিচে কোনটি, তাহলে কোনটি হবে? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে বুঝতেই পারছো, হাইড্রোকার্বন 2টা পদার্থ নিয়ে গঠিত, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা কার্বন। তার মানে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলো দহন ঘটে, তোমরা একটা কথা মনে রাখবে যে দহন মানেই তার সাথে অক্সিজেন জড়িত। দহন মানে সেই জিনিসটাকে পোড়ানো, বা সে কার সাথে বিক্রিয়া করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তখন বাতাসে অক্সিজেনের সাথে এগুলোর যখন বিক্রিয়া হয়, তখন এরা কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তির সৃষ্টি হয়। তাহলে কেরোসিন, তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে কেরোসিনের দহনে কি কি সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তির সৃষ্টি হয়। পেটে অ্যাসিডিটির জন্য আমরা সবাই জানি যে আমাদের অ্যাসিডিটি হলেই মা বলে অ্যান্টাসিড ওষুধ খা, মা গ্যাস হয়েছে, কি করব? অ্যান্টাসিড ওষুধ খা। কিন্তু কেন আমরা এই অ্যান্টাসিড ওষুধটা খাবো কেন? আর আমাদের এই যে গ্যাসটা সৃষ্টি হলো পেটে, কেনই বা হলো? আর এই ওষুধটা খেলে ঠিক কী হবে যে আমরা এর থেকে নিরাময় পাবো? দেখো, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। তাহলে পেটে আমাদের কেন অ্যাসিডিটির সমস্যা হয়? যখন আমরা এই ধরনের কাছাকাছি জিনিস খাই, তখন আমাদের পেটে অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসৃত হয়, বা অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়, যেটা আমাদের পাকস্থলীর চামড়ার জন্য খুব একটা নিরাপদ নয়। আর আমরা যখন আমাদের অ্যাসিডিটির পেটে ব্যথা হয়, তখন আমরা যে ওষুধটা খাই অ্যান্টাসিড, সেটা হচ্ছে এক ধরনের ক্ষার। সেটা কি? এক ধরনের ক্ষার। এই দেখো, অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তোমরা অনেক পরে গেলে জানতে পারবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে ক্ষার। এগুলো কি? এক একটা ক্ষার। আর অ্যাসিড আর ক্ষার, এই যে এখানে দেখো, এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করা মানে হচ্ছে অ্যাসিড আর ক্ষার দুইজন মিলে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? লবণ ও পানি। এই যে লবণটা উৎপন্ন হয়ে গেল আর পানি উৎপন্ন হয়ে গেল, এই যে ওরা বিক্রিয়া করলো আমাদের পেটের মধ্যে, সেই তখনই আমরা শান্তিটা পাই। আর এই কারণেই আমাদেরকে বলা হয় যে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড ওষুধ খাও। ওকে, তাহলে এবার আমরা যাই 1.2, রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, দ্য স্কোপ অফ কেমিস্ট্রি। যেখানেই পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপরে বসবাস করছি, সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় কেন, সুদূর অতীতেও এসব পরিবর্তন ঘটেছে। যখন এই পৃথিবীর প্রথম জন্ম হলো, তখন পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, পানি ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজার রকমের পদার্থ। এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তা ক্ষুদ্র অণুজীব, যেমন ব্যাকটেরিয়া,
অ্যামিবা ইত্যাদি হোক অথবা বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। এখানে প্রতি মুহূর্তেই ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী। যেমন আমরা যে জামা কাপড় পরি, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করি, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াই বা ত্বকে যে কসমেটিক্স ব্যবহার করি, তা সবই রসায়নের উপাদান। এছাড়াও আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার, জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী। আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের ক্ষেতে ব্যবহার করছি সার ও কীটনাশক। যানবাহনে ব্যবহার করি পেট্রোল, ডিজেল। এগুলো সবই শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে রাসায়নিক পরিধি ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না। এখন আমরা রাসায়নিক কিছু ক্ষেত্র সম্পর্কে পড়ব। যেমন বাতাস। বাতাসে মূলত কী কী থাকে? বাতাসের উপাদান কিন্তু মেইনলি আমরা সবাই মনে করি বাতাসে অক্সিজেন থাকে, বাট হুইচ ইজ রং। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কিন্তু নাইট্রোজেন। এটা অনেকেই জানে না যে বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাহলে বায়ুর প্রধান উপাদান কী কী? প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এটা আমরা সবাই জানি। সেটাকে আমাদের শরীরের ভেতরে এই প্রক্রিয়াটাকে বলে শ্বসন। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। খাবারের পানি। আমরা জানি পানি সহ আমাদের যে সকল খাবার আমরা খাই তার মধ্যে খনিজ লবণ আর পানি। এর মধ্যেও কিন্তু এই যে খনিজ লবণ, বিভিন্ন খনিজ লবণ, এগুলো কিন্তু এক একটা রাসায়নিক মৌলিক পদার্থ। হ্যাঁ, জীবের শরীরে বেশিরভাগই পানি, এটা আমরা সবাই জানি। শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরে পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে। ওলা ওঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর এইটাই মূল কারণ। তাহলে ওলা ওঠা বা কলেরা রোগে মানুষ কেন মারা যায়? কারণ তাদের ডিহাইড্রেশন হয়ে যায়। সার। এই যে আমরা মাটিতে বিভিন্ন সার ব্যবহার করি, সেই সারের মূল উপাদানগুলো কী কী? নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যেগুলো আমাদের গাছের বৃদ্ধি বা এই ফসল ফলানোর জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। আমরা যেমন খাবার খাই, তেমনি উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। কাগজ। এই যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কাগজের মূল উপাদান কি? সেলুলোজ। তোমরা কিন্তু অনেকেই জানো কাগজ কিন্তু বাঁশ থেকে তৈরি হয়। কাগজ আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। কাগজ তৈরি কারখানা এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়। তাহলে কাগজ তৈরির মূল উপাদান কি? সেলুলোজ। এটা মনে রেখো। 1.3 রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। এখন বেসিক্যালি আমরা রসায়নের সাথে, যে আমি বললাম না, বিজ্ঞানের তো একটা মাত্র শাখা রসায়ন, কিন্তু বিজ্ঞানের তো আরও অনেক শাখা আছে, জীববিজ্ঞান আছে, পদার্থবিজ্ঞান আছে, এবং তাদের সাথে রসায়নের কীভাবে সম্পর্ক সেটাই আমরা এখন দেখব। জীববিজ্ঞানের সাথে দেখো, উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, এটা আমরা সবাই জানি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মূল থেকে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র জীবদেহী রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদেহের এই সমস্ত রাসায়নিক পদার্থ, তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া
জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা রসায়নের উপাদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়নও আবার পদার্থবিজ্ঞানের ওপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা। এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, ভৌত রসায়ন কি? এই যে ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর গণিতের সাথে কী সম্পর্ক? রসায়নের সাথে গণিতেরও কিছু সম্পর্ক আছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে গণনার কাজে, গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্রগুলো ব্যবহার করা হয়, যেমন ঘনমাত্রা নির্ণয় করা, যৌগের সংযুক্তি নির্ণয় করা, বিক্রিয়ার হার নির্ণয় করা। এগুলো তোমরা আরও যখন বড় ক্লাসে উঠবে বা চ্যাপ্টার পর চ্যাপ্টার আমরা যাব, তখন আমরা আরও বুঝতে পারব। এবার রসায়ন পাঠের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, তারপর বই নিয়ে পড়তে বসলে। পড়ার সময় তোমার মা তোমাকে চা বিস্কিট দিল, তুমি তা খেয়ে গোসল করতে গেলে, গোসলে গিয়ে দেখলে তোমার বাথরুমটা নোংরা হয়ে আছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেটটা পরিষ্কার করলে। গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু। গোসল শেষে একটু লোশন মেখে নিলে। তারপর সকালের নাস্তা সেরে স্কুলে গেলে। স্কুলের শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখে তোমাদের পড়া বুঝিয়ে দিলেন। এই যে এতগুলো জিনিস তুমি ব্যবহার করলে, এগুলো সবই কিন্তু রসায়নের উপাদান। শুধু কি তাই, জমিকে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার। একটু আগে আমরা পড়লাম, ক্ষেতের ফসল যেন পোকামাকড় নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করেছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ। আজকাল এই যে যেমন মরণঘাতী রোগগুলো, টাইফয়েড, যক্ষ্মা, এগুলোও কিন্তু সহজে সারানো যায়। একসময় এগুলো কিন্তু সারানো যেত না। সাম্প্রতিককালে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নের কল্যাণে। রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এই সকল রোগের ওষুধ সফলতার সাথে আবিষ্কার করেছে। এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধি থেকেও মানুষ রক্ষা পাচ্ছে। আবার এই যে আমরা শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু। এগুলোও কিন্তু এক ধরনের রাসায়নিক দ্রব্য। কিন্তু এগুলো যখন বায়ুর সাথে মিশে বায়ু দূষণ করে, পানির সাথে মিশে পানি দূষণ করে এবং আমাদের পরিবেশের ক্ষতি সাধন করে। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা যখন মাছের শরীরে প্রবেশ করবে তখন কিন্তু এরা মারা যাবে। আবার এই উদ্ভিদ বা মাছগুলোকে যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব তখন কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হব। বিভিন্ন ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় আমাদের জন্য ক্ষতির কারণ। যেমন ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি, কিন্তু সেটা যদি আমরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যবহার করি, ওই অতিরিক্ত কীটনাশক যখন বৃষ্টির মাধ্যমে ধুয়ে খাল, বিল, নদী, নালাতে গিয়ে পড়বে, ওই পানিকে দূষিত করবে। আর এই সকল পানি যখন কোনো না কোনোটির কিছু অংশ যখন উদ্বায়ী হয়, তা যখন বাতাসে মিশে বাতাসকে দূষিত করবে, অর্থাৎ কীটনাশকে ব্যবহৃত অতিরিক্ত পরিবেশের জন্য ক্ষতিকর। সুতরাং বুঝতেই পারছো, রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় মূল্যবান জিনিস আবিষ্কার করছে, তেমনি এর অযৌক্তিক এবং অবিবেচকের মতো অতিরিক্ত ব্যবহারও কিন্তু আমাদের ক্ষতি সাধন করে। এছাড়াও অনেক রোগের ওষুধই এখনও আবিষ্কার করা হয়নি, তবে রসায়নের অধ্যয়ন ও গবেষণা করে সেগুলো আবিষ্কারের চেষ্টা করা আমাদের দায়িত্ব। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাক। আমি আশা করি তোমরা এইটুকুর মধ্যে রসায়নের একটা বেসিক ধারণা পেয়েছো এবং যে এমসিকিউগুলো আমি তোমাদের দাগাতে বললাম সেগুলো তোমরা দাগাবে এবং কষ্ট করে হলেও এই অধ্যায়টা একটু রিডিং পড়বে। হ্যাঁ, আমি নেক্সট দিন তোমাদেরকে 1.5 থেকে পড়িয়ে আশা করছি শেষ করে দিতে পারবো অধ্যায়টা। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, বাই।